আমি শুরু করব প্রথমেই অরিত্রকে দিয়ে আজকে। অরিত্র, কি মনে হয় যেগুলো আমি প্রশ্নগুলো করছিলাম যে একদিকে তোষণ বিভাজন, অন্যদিকে শিল্পের দীর্ঘদিনের খরা, তার সঙ্গে সন্দেশখালি, এগুলো ইম্প্যাক্ট ফেলেছে বলে মনে করছো? অন্তত এক্সিট পোলের নিরিখে আমরা যে আলোচনা করে আসছি বিগত দুদিন ধরে। দেখুন, একটা বড় অঙ্কের ভোটার, যেটা আগের দিন আপনাদের আলোচনায় বলেছিলাম, যে তারা হয়তো বিজেপির পলিটিক্যাল ইডিওলজিতে বিশ্বাস করেন না, কিন্তু তারা তৃণমূলের যে ইমেজটা এই মুহূর্তে তৈরি হয়েছে, করাপশন বলুন বা মিসম্যানেজমেন্ট বলুন, মন্ত্রী আমলারা জেলে চলে যাচ্ছে, প্রত্যেক দিন কোর্ট শুরু হচ্ছে এবং সেই দিনকার কোর্টের ডে এন্ডে একটা না একটা মামলা থাকছেই, যেটা রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে। এই জিনিসগুলো দেখতে দেখতে মানুষ এতটাই ক্লান্ত এবং বীতশ্রদ্ধ যে তারা পার্টিকুলার কোনো আদর্শে ভরসা করুক বা না করুক, দে আর লুকিং ফর অ্যান অল্টারনেটিভ। এবং আজকে এই যে এক্সিট পোল নিয়ে, মানে এখানে আদর্শ কোনো কিছু ম্যাটার করছে না বেসিক্যালি। এবারে নির্বাচনে 24-এ এবং মানুষ আসলে ক্লান্ত হয়ে গেছে কিছু না পেতে পেতে এবং সবটাই মিথ্যে শুনতে শুনতে। আপনি প্রধানমন্ত্রী একটি কলাম লিখেছেন একটি দৈনিক সংবাদপত্রে আজকে, সেই কলামটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো। আজকের কলামে তিনি যেটা বলার চেষ্টা করছেন যে উনি অলরেডি, মানে হি ইজ সো মাচ কনফিডেন্ট যে উনি এই লড়াইটা জিতছেন এবং সেজন্য উনি শুধুমাত্র কতগুলো ওয়ার্ড বা টার্মিনোলজি আমি বলবো। প্রথম, এই যে অমৃতকাল বলে যে 2047-এর যে ভবিষ্যৎটা উনি প্রেডিক্ট করেছিলেন, রিফর্মের গভর্নেন্সের কথা বলেছিলেন, তার প্রথম বড় ইলেকশন হচ্ছে এইটা। এবং এই যে কলামটা প্রধানমন্ত্রী লিখছেন, সেই কলামে সবথেকে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে এই প্রথমবার আমি কোনো প্রাইম মিনিস্টারের অফিসিয়াল স্টেটমেন্টে আমরা দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতকে দেখার একটা চেষ্টা দেখতে পাচ্ছি। তার কারণ এর আগে আমরা যখন দেখেছি সবসময় ভারতকে একটা ওই ডেকান প্লাটু বরাবর ভাগ করে দেওয়ার চেষ্টা, সে কলোনিয়াল রুলি বলুন বা তার আগের অন্যান্য যাবতীয় মুঘল ইনভাশন, সবসময় ভারতের গভর্নেন্স পড়লে আমরা দেখতে পারবো যে উত্তর ভারত এবং দক্ষিণ ভারত, সেইটা না করে ভারতের উত্তর এবং ভারতের দক্ষিণ, মানে সাউথ ইন্ডিয়া নয়, ইন্ডিয়ার সাউথ, এই যে অ্যাপ্রোচটা এবং রিফর্মের কথা বলছেন এবং অনেকগুলো ইন্টারেস্টিং কথা তিনি বলেছেন। তিনি স্বামী বিবেকানন্দের কোটেশন তিনি বলছেন যে 1897 সালে সম্ভবত স্বামী বিবেকানন্দ তিনি বলেছিলেন যে এইবারে আমাদেরকে কন্ট্রিবিউট করতে হবে, নেশন, জাতি গঠন করতে হবে। এবং তার ঠিক 50 বছরের মাথাতেই আমরা 47-এর দিকে যখন তাকাচ্ছি, তখন আমরা জাতি হিসাবে অ্যাপিয়ার করছি। এইবারে আমরা যখন প্রধানমন্ত্রী আরও লিখছেন যে তিনি যে গভর্নেন্সের রিফর্মের কথা বলছেন, এতদিন যেগুলো আমরা দেখে এসেছি যে টপ ডাউন মেথোডোলজি, মানে সরকার একটা কিছু বলবে, ব্যুরোক্র্যাটরা সেটা এক্সিকিউট করবে, এই প্রথম প্রধানমন্ত্রী বলছেন যে পিপলস পার্টিসিপেশন ইন দ্য গভর্নেন্স, মানে শুধু ইউনিডাইমেনশনাল নয়, আপনিও সরকারি প্রসেসে অংশগ্রহণ করুন এবং বেনিফিশিয়ারিরাও এটার মধ্যে পার্ট নিন। এবং ইউথকে বারবার টার্গেট করছে, যেটা বারবার আমি আপনাদের চ্যানেলে বলছিলাম যে আমাদের ভারতবর্ষের মিডিয়ান এজ 28.5, ম্যাসিভ পপুলেশন এর নিচে রয়েছে। যেই দিকে তাকিয়ে অর্থনীতিবিদরা, এক্সপার্ট রয়েছেন আমাদের সাথে, তিনি বলবেন যে কেন আগামী 10 থেকে 15 বছর ভারতের ইকোনমির যে বুম যেটা প্রেডিক্ট করা হচ্ছে সেইটা বলা হচ্ছে। সেই অ্যাসপেক্ট থেকে প্রধানমন্ত্রী তার কলামে বলছেন যে ইউথদের কথা ভাবা, স্কিল এনহ্যান্সমেন্টের কথা বলা এবং শুধুমাত্র কতগুলো কলকারখানা তৈরি করে দেওয়াটাই তার একমাত্র উদ্দেশ্য নয়। তিনি এটাও বলার চেষ্টা করছেন যে জিরো ফল্ট, মানে আমার এন্টায়ার প্রসেসটার মধ্যে ফল্টটাকে কতটা মিনিমাইজ করা যায়, মানে লিন ম্যানেজমেন্টের কথা তিনি বারবার বলছেন। ফলে তার চিঠিটা, যেটা তিনি কলামটা লিখছেন ফ্লাইটে বসে সম্ভবত তিনি লিখেছেন এই সংবাদপত্রে, সেইটার মধ্যে একটা ভিশনারি লিডারশিপ দেখা যাচ্ছে এবং তার মধ্যে একটা কনফিডেন্স আমরা দেখতে পাচ্ছি। সেই কনফিডেন্সটা কোথাও গিয়ে ব্যাকফায়ার করে যাচ্ছে, যেটা আপনার আজকের এই প্রশ্ন ছিল যে রাজ্যে শাসক দল কোথাও গিয়ে সাইডলাইন হয়ে যাচ্ছে। তারা এখন যেটা করার চেষ্টা করছে, সাইকোলজিক্যালি তার টিমটাকে তৈরি করার চেষ্টা করছে যাতে ভেঙে না পড়ে তারা কোনোভাবে, তারা যাতে বলছে স্ট্রং রুমে থাকুন, আমরা ঘুরে দাঁড়াবো, এই দাঁড়াবো। দেখুন, ঘুরে দাঁড়ানোর সময়টা স্ট্রং রুমে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ানো যায় না। ঠিক, ঘুরে দাঁড়াতে গেলে যতদিন আপনি সরকারে ছিলেন, শাসনে ছিলেন, সেই সময়টা আপনাকে ব্যবহার করতে হতো, মানুষের কথা ভাবতে হতো। ভোটের রেজাল্টের দিন মানুষ আস্থা রেখেছিল, ততদিনের মধ্যে সেটা ঘুরে দাঁড়াতে হতো। বোতামটা প্রেস করার আগে পর্যন্ত আপনার ঘুরে দাঁড়ানোর সময়টা ছিল, আপনি সেই সময়টা নষ্ট করেছেন, সেই সময়টা অনাচার করেছেন, দুর্নীতি করেছেন, মানুষে বিভাজন করেছেন, মানুষকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছেন। সেইগুলো আজকে মানুষ তার বোতামে তার উত্তরটা দিচ্ছে। আমি শুরু করব প্রথমেই অরিত্রকে দিয়ে আজকে। অরিত্র, কি মনে হয় যেগুলো আমি প্রশ্নগুলো করছিলাম যে একদিকে তোষণ বিভাজন, অন্যদিকে শিল্পের দীর্ঘদিনের খরা, তার সঙ্গে সন্দেশখালি, এগুলো ইম্প্যাক্ট ফেলেছে বলে মনে করছো? অন্তত এক্সিট পোলের নিরিখে আমরা যে আলোচনা করে আসছি বিগত দুদিন ধরে।
দেখুন, একটা বড় অঙ্কের ভোটার, যেটা আগের দিন আপনাদের আলোচনায় বলেছিলাম, যে তারা হয়তো বিজেপির পলিটিক্যাল ইডিওলজিতে বিশ্বাস করেন না, কিন্তু তারা তৃণমূলের যে ইমেজটা এই মুহূর্তে তৈরি হয়েছে, করাপশন বলুন বা মিসম্যানেজমেন্ট বলুন, মন্ত্রী আমলারা জেলে চলে যাচ্ছে, প্রত্যেক দিন কোর্ট শুরু হচ্ছে এবং সেই দিনকার কোর্টের ডে এন্ডে একটা না একটা মামলা থাকছেই, যেটা রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে। এই জিনিসগুলো দেখতে দেখতে মানুষ এতটাই ক্লান্ত এবং বীতশ্রদ্ধ যে তারা পার্টিকুলার কোনো আদর্শে ভরসা করুক বা না করুক, দে আর লুকিং ফর অ্যান অল্টারনেটিভ। এবং আজকে এই যে এক্সিট পোল নিয়ে, মানে এখানে আদর্শ কোনো কিছু ম্যাটার করছে না বেসিক্যালি এবারে নির্বাচনে 24-এ, এবং মানুষ আসলে ক্লান্ত হয়ে গেছে কিছু না পেতে পেতে এবং সবটাই মিথ্যে শুনতে শুনতে। আপনি প্রধানমন্ত্রী একটি কলাম লিখেছেন একটি দৈনিক সংবাদপত্রে আজকে, সেই কলামটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো। আজকের কলামে তিনি যেটা বলার চেষ্টা করছেন যে উনি অলরেডি, মানে হি ইজ সো মাচ কনফিডেন্ট যে উনি এই লড়াইটা জিতছেন, এবং সেজন্য উনি শুধুমাত্র কতগুলো ওয়ার্ড বা টার্মিনোলজি আমি বলবো। প্রথম, এই যে অমৃতকাল বলে যে 2047-এর যে ভবিষ্যৎটা উনি প্রেডিক্ট করেছিলেন, রিফর্মের গভর্নেন্সের কথা বলেছিলেন, তার প্রথম বড় ইলেকশন হচ্ছে এইটা। এবং এই যে কলামটা প্রধানমন্ত্রী লিখছেন, সেই কলামে সবথেকে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে এই প্রথমবার আমি কোনো প্রাইম মিনিস্টারের অফিসিয়াল স্টেটমেন্টে আমরা দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতকে দেখার একটা চেষ্টা দেখতে পাচ্ছি। তার কারণ এর আগে আমরা যখন দেখেছি সবসময় ভারতকে একটা ওই ডেকান প্লাটু বরাবর ভাগ করে দেওয়ার চেষ্টা, সে কলোনিয়াল রুলি বলুন বা তার আগের অন্যান্য যাবতীয় মুঘল ইনভাশন, সবসময় ভারতের গভর্নেন্স পড়লে আমরা দেখতে পারবো যে উত্তর ভারত এবং দক্ষিণ ভারত, সেইটা না করে ভারতের উত্তর এবং ভারতের দক্ষিণ, মানে সাউথ ইন্ডিয়া নয়, ইন্ডিয়ার সাউথ, এই যে অ্যাপ্রোচটা, এবং রিফর্মের কথা বলছেন, এবং অনেকগুলো ইন্টারেস্টিং কথা তিনি বলেছেন। তিনি স্বামী বিবেকানন্দের কোটেশন তিনি বলছেন যে 1897 সালে সম্ভবত স্বামী বিবেকানন্দ তিনি বলেছিলেন যে এইবারে আমাদেরকে কন্ট্রিবিউট করতে হবে, নেশান, জাতি গঠন করতে হবে, এবং তার ঠিক 50 বছরের মাথাতেই আমরা 47-এর দিকে যখন তাকাচ্ছি তখন আমরা জাতি হিসাবে অ্যাপিয়ার করছি। এইবারে আমরা যখন প্রধানমন্ত্রী আরও লিখছেন যে তিনি যে গভর্নেন্সের রিফর্মের কথা বলছেন, এতদিন যেগুলো আমরা দেখে এসেছি যে টপ ডাউন মেথোডোলজি, মানে সরকার একটা কিছু বলবে, ব্যুরোক্র্যাটরা সেটা এক্সিকিউট করবে, এই প্রথম প্রধানমন্ত্রী বলছেন যে পিপলস পার্টিসিপেশন ইন দ্য গভর্নেন্স, মানে শুধু ইউনিডাইমেনশনাল নয়, আপনিও সরকারি প্রসেসে অংশগ্রহণ করুন এবং বেনিফিশিয়ারিরাও এটার মধ্যে পার্ট নিন। এবং ইউথকে বারবার টার্গেট করছে, যেটা বারবার আমি আপনাদের চ্যানেলে বলছিলাম যে আমাদের ভারতবর্ষের মিডিয়ান এজ 28.5, ম্যাসিভ পপুলেশন এর নিচে রয়েছে। যেই দিকে তাকিয়ে অর্থনীতিবিদরা, এক্সপার্ট রয়েছেন আমাদের সাথে, তিনি বলবেন যে কেন আগামী 10 থেকে 15 বছর ভারতের ইকোনমির যে বুম যেটা প্রেডিক্ট করা হচ্ছে সেইটা বলা হচ্ছে। সেই অ্যাসপেক্ট থেকে প্রধানমন্ত্রী তার কলামে বলছেন যে ইউথদের কথা ভাবা, স্কিল এনহ্যান্সমেন্টের কথা বলা, এবং শুধুমাত্র কতগুলো কলকারখানা তৈরি করে দেওয়াটাই তার একমাত্র উদ্দেশ্য নয়। তিনি এটাও বলার চেষ্টা করছেন যে জিরো ফল্ট, মানে আমার এন্টায়ার প্রসেসটার মধ্যে ফল্টটাকে কতটা মিনিমাইজ করা যায়, মানে লিন ম্যানেজমেন্টের কথা তিনি বারবার বলছেন। ফলে তার চিঠিটা, যেটা তিনি কলামটা লিখছেন ফ্লাইটে বসে সম্ভবত তিনি লিখেছেন এই সংবাদপত্রে, সেইটার মধ্যে একটা ভিশনারি লিডারশিপ দেখা যাচ্ছে এবং তার মধ্যে একটা কনফিডেন্স আমরা দেখতে পাচ্ছি। সেই কনফিডেন্সটা কোথাও গিয়ে ব্যাকফায়ার করে যাচ্ছে, যেটা আপনার আজকের এই প্রশ্ন ছিল যে রাজ্যে শাসক দল কোথাও গিয়ে সাইডলাইন হয়ে যাচ্ছে। তারা এখন যেটা করার চেষ্টা করছে, সাইকোলজিক্যালি তার টিমটাকে তৈরি করার চেষ্টা করছে যাতে ভেঙে না পড়ে তারা কোনোভাবে, তারা যাতে বলছে স্ট্রং রুমে থাকুন, আমরা ঘুরে দাঁড়াবো, এই দাঁড়াবো। দেখুন, ঘুরে দাঁড়ানোর সময়টা স্ট্রং রুমে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ানো যায় না। ঠিক, ঘুরে দাঁড়াতে গেলে যতদিন আপনি সরকারে ছিলেন, শাসনে ছিলেন, সেই সময়টা আপনাকে ব্যবহার করতে হতো, মানুষের কথা ভাবতে হতো। ভোটের রেজাল্ট পর্যন্ত মানুষ আস্থা রেখেছিল, ততদিনের মধ্যে সেটা ঘুরে দাঁড়াতে হতো। বোতামটা প্রেস করার আগে পর্যন্ত আপনার ঘুরে দাঁড়ানোর সময়টা ছিল, আপনি সেই সময়টা নষ্ট করেছেন, সেই সময়টা অনাচার করেছেন, দুর্নীতি করেছেন, মানুষে মানুষে বিভাজন করেছেন, মানুষকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছেন, সেইগুলো আজকে মানুষ তার বোতামে তার উত্তরটা